সবে ক্যামেরাটা অন করেছি, রাস্তার দৃশ্য দেখাবো তোমাদের। তার মধ্যেই আমাদের নিচে দোকানে এসে একজন ডাকাডাকি করছে। দেখি ওই যে বাইক নিয়ে দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে। কর্তামশাই তো শুয়ে আছে, তাই ওকে আবার গিয়ে ডাক দিয়ে দিলাম। দোকানের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে, দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে। তো মোবিল চাবিটা কই দোকানের? দোকানের এই জিনিসটা আমি দিতে পারি, তাই আমাদেরও শুয়ে আছে, বললো যাও না গো, একটু তালাটা খুলে ওটা নিয়ে আসো। তাই এটা আমি নিয়ে ওপরে যাব, কারণ আমি রাস্তার দিকে যাব না, ওপরে ব্যাগ দিয়ে দেবো। তাই এটা আবার নিতে আসলাম। আর এখন দোকানটা খোলেনি, ও উঠবে তারপরে খোলা হবে। ব্যাগে দিয়ে দেবো। কত দাম? 270। নিচে দাঁড়িয়ে আছে, আমি সামনে গেলাম না, উপর থেকেই দিয়ে দিই। ব্যাগটাও পাল্টাতে হবে। খুচরো আছে তো? ঠিক আছে, 270 টাকা। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 8:30। আর এখন থেকে আমি আমার নতুন ব্লগটা শুরু করলাম। আজকে উঠে মোবাইলের কাজ বাকি ছিল, ফার্স্ট ওটাই করলাম। আর সকাল সকাল বৌনি আমি করলাম দোকানে। উনি এসে ডাকাডাকি করছে, তা আমাদের ও বললো মোবিলটা নিয়ে আসো, এনে দিয়ে দাও। ওই রাস্তা দিয়ে ঘুরে দেওয়ার থেকে এখান দিয়ে দিলাম ব্যাগে করে। তখন নিয়ে চলে গেল। এখন যাই গিয়ে চা বসাই, কারণ মোবাইলের কাজটার জন্য আমি সকাল থেকে কোনো কাজে হাত দিইনি। গতকাল রাত্রেবেলা বৌমার চুল ছাড়াতে চুলের জট ছাড়াতে সেই ইসে হয়ে গেছে। তো যাওয়ার সময় দোকানে নিয়ে যাবে, অনেক রাত হয়ে গেছে। প্রথমে রান্নাবান্না যখন করলো ওর সাথে ছিলাম, তখন ভিডিও এডিট করিনি। সন্ধ্যাবেলার থেকে না, মেয়েটা একা থাকবে, ওই জন্য ওর সঙ্গে গল্প করতে থাকি। তারপর ভাবি কি ও যখন কি শুয়ে পড়বো, রাত্রে দিয়ে করবো। গতকাল তাও ধৈর্য দিয়ে এডিট করতে বসেছি, খাওয়া দাওয়া করে ওই ঘরে গেছে। এবার এসছে ও মামনি হচ্ছে কি বলে চুলে জলটা ছাড়িয়ে দাও। ব্যাস কত রাত হয়ে গেছে। সেই আমাদের ও শুয়ে পড়েছে, বাবু শুয়ে পড়েছে, তারপরে শাশুড়ি বৌমা একবার এখানে বসেছি, একবার ওই বারান্দাটায় বসেছি। তারপর আর এনার্জি দেয় না, শুয়ে পড়েছি। তা বললো মামনি আমার জন্য তোমার এডিটিংটা বন্ধ। আমি কিচ্ছু হবে না, ছাড়। তারপর সকাল উঠে ফার্স্ট এই করে বসে চেপে এডিটিং হয়ে গেছে, ভিডিওটা এক্সপোর্ট করতে দেবো। চলো সারাটা দিন তো সাথে থাকো। আর তোমরা যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো, তোমাদের সবাইকে জানে আমার তরফ থেকে প্রচুর ভালোবাসা। সকাল পসিনা আসছে, মানে গরম পড়বে, মেঘলা ওয়েদার। তোমার কাজ আমি করে দিয়েছি, এবার তুমি ওঠো। তোমার কাজ তো আমি করে দিলাম, দোকানদারি করে দিলাম। মায়ের চা দিয়ে আসলাম, মিঠু সোনার বিস্কুট দিয়ে আসলাম, আর আমরা চা খাবো। পাল্লাটা খুললে ক্র্যাক করে তুমি একটু খাবার জল নাও, আমি ভরে দিচ্ছি। আমাদেরও খালি বোতল দুটো নিয়ে কিচেনে এসেছে, আর এসে বলছে তুমি আমার কাজ করে দিলে, দোকানদারি করে দিলে, এবার আমি তোমার এই কাজটা করে দিই। বোতল দুটো ভরছে, তাহলে তোমার ভরতে হবে না, তুমি চা নিয়ে যাও ঘরে। তো ওর হাতে আবার চাটা দিয়ে দিলাম। তা বলুন জামাই যে জল দেয়, তাহলে বলনি যে আমাদের জল দেয়নি কেন? আরে না, জামাই ফোন করে জল দিয়েছিলাম, ড্রাম খালি অনেকগুলো, তো ভরে নিলাম না সেদিন। গরমের সময় অন্য লোকের থেকে নিবানা জলের থেকে নানা রকম হয়। আমরা যার থেকে জল নেই, সেই দাদাটা সেদিন এসছিল, একটা জল দিয়েছে, ওনার কাছে ছিল না, অন্য একজন জল দিয়ে গেছে। সে জলটা খেয়েও বলছে সেরকম না। আর গরমকালের জলে বাবা তা দেখতে হবে, যা জল আছে নিচে থাকলে ওগুলো ইসে করে নিতে হবে, ঠান্না করে নিতে হবে। দেখো চা খেয়ে আমার কোনো কাজ হয়নি। ওভেনে কি বসিয়েছি জানো? পরশু যে আম এনেছে, আম তো কেটেছি, আম তো কাটা হয়েছে। কাটার পর সেই আম রোদে দেওয়া হয়েছে। রোদে দেওয়ার পর সেদিন আর রোদ ভালো পাইনি। গতকাল রোদে দিয়েছি, রোদ ভালো পাইনি।
সকালবেলা উঠে দেখি আমগুলো কি অবস্থা। তা এত কষ্ট করে আমগুলো এনে কেটে রোদে দেওয়ার পর তারপর যদি আমগুলো নষ্ট হয়, তার জন্য বসিয়ে দিয়েছি আচার। এবার আচারের নুন মিষ্টি আমি কিচ্ছু দেখতে পারবো না, কেননা পুজো নীল পুজো না হলে তো আমি মুখে দেবো না। আপাতত মানে আমি এইরকম করে রাখছি। তা মামুনিকে একটু টেস্ট করালাম, ও বললো মামুনি মোটামুটি ঠিক আছে, ভাজা মশলা টশলা দেবে না। সে আমগুলো নিয়ে পড়েছি, এদিকে সমস্ত কিছু কাজ আমার ছড়ানো ছিটানো রয়েছে। আর দারুণ আচারের গন্ধ বেরিয়েছে, কিন্তু কি করা যাবে। এই দেখো দেখাচ্ছি, একটু গুড় ছিল, গুড় দিয়েছি, আর একটু পাঁচফোড়ন দিয়ে, যে আমগুলো তো এইভাবে আমি থাকবে, নাহলে তো আমি আজকেও মেঘলা, তাহলে আমগুলো পুরো নষ্ট হবে। এই জন্য নষ্ট হওয়ার ভয়ে সকাল সকালে আমি বলছি থাক, ওই কাজ আমি পরে করছি। তাও 9:30 10টা বাজতে যায় না, এখন যে কী কাজ করবো দেখো। কোনো মশলা দিইনি, পাঁচফোড়ন দিয়ে। এই যে আমগুলো তো এর পরের আমগুলো আমি একটু রেখেছি, দেখাচ্ছি তোমার। তো কটা রেখেছি সে দেখলে বলবে, মনে হয় সবটা দিয়ে দিলেই ভালো হতো। আম টেঙের মাথা, এই দেখো একদম কেমন, এই দেখো কি অবস্থা, এ থাকতোই না। কটা রাখলাম, চাই। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিয়ে কাজকর্মগুলো সেরে ঝটপট চালটা ভিজিয়ে নিই। করছি। এদিকে বোতলগুলো খালি, ঝটপট করে বোতলগুলো না ভরে ফ্রিজে রাখলে। জলের বোতলগুলো ভরে ফ্রিজে রেখে নিলাম। সকালে তো কর্তামশাই জলের বোতল 2টো ভরে দিয়েছিল। আর এইদিকে তোমার রান্নার বালতি, রান্নার জলের জগ, এগুলো জল আমার তো নিচ থেকে টেনে আনা জলে রান্না হয়। আমি কোনো দিন আমার ট্যাঙ্কের জল দিয়ে রান্না করি না। নিচে 5 লিটারের জারগুলো ভরে থাকে, মানে শাশুড়ি মা ভরে রাখে, কারণ আমাদের নিচের টাইমের জল পুরো ওয়াশরুমে চলে যায়, নিচের ওয়াশরুমে। তা সেই জলটাই তোলা থাকে, আর সেই জলেই রান্না করি। তা এগুলো গুছিয়ে রেখে তারপরে সিঙ্কে রয়েছে অনেক বাসন, অনেকগুলো বাসন ওই পাশে সিঙ্কে রয়েছে। চালটা ভিজিয়ে রাখি, আর এই দেখো সিঙ্কের মধ্যে দেখো কত বাসন। সবাই বলছে এবছর নাকি আমের দাম বেশি হবে। আর কাঁচা আম, সেই দিন আমার বাবু ওরা যে বন্ধুরা মিলে পিকনিক করলো না, 50 টাকা কেজি কাঁচা আম কিনেছে, একটু বড় সাইজে। আমাদের এই যে ছোট ছোট আমগুলো কত করে এনেছে সেটা জানি না। আর এবার নাকি আমের কেউ মানে বলছে যে আমের ফলন আছে, কিন্তু আমগুলো নাকি বৃষ্টি হচ্ছে না বলে সেরকম আম ঝরে পড়ছে। আমাদের বৌমাদের বাপের বাড়িতে একটা আম গাছ আছে, সেদিন গেছিলাম, দেখলাম বেশ ছোট ছোট অনেক আম হয়েছে। করতে যাইনি, এই যে পটলগুলো কেটে নিলাম ভাজা করবো বলে, নুন মাখিয়ে রেখে যাই। এবার স্নান করে এসে রান্নাঘরে তো ঢুকবই, তাহলে পটল কটা না নাহলে শুকিয়ে যাচ্ছিলো, বুঝলে। আর পটল ভাজা আমাদের মেয়েটা খুব ভালো খায়, ওই জন্য পটল আনলেই আগে কেটে ভাজা করি ওর জন্য। নুন মাখিয়ে রেখে গেলাম, এসে তারপরে ভাজা করে দেবো। আমের আচারটা কিন্তু আমি কন্টেনারে ভরে রেখে দেবো এক সাইডে, এখন রোদে রাখবো, কিন্তু সেটাও আমার ছেলের চোখের আড়ালে। কারণ আমার বাবুকেও পুজোর আগে, নীল পুজোর আগে আমি আম দিই না, আমরা কেউ খাই না। কিন্তু এবছর মামুনি খেয়ে ফেলেছে, তা আমি বললাম তুই তো জানিস না, তুই এইবার খেয়ে নিয়েছিস, পরের বার থেকে নীল পুজো হবে তারপরেই তুই আম খাবি, কেননা তুই তো এখন আমাদের বাড়ির লোক হয়ে গেছিস। তাও ছেলে টিফিন নিয়ে আসলো, মামুনি ছেলের খাবারটা বেড়ে দিল। আমি এখনও ঠাকুর ঘরে যেতে পারিনি, এই যাব। লঙ্কা দিয়ে খাবে, দেখ লঙ্কা দেব, ওই যে লঙ্কা ওখানে রেখেছি তোর বাপির জন্য। ঝাল হয়েছে, ঝালানো তো। মামুনি ছেলেকে খাবার দিয়ে ও চলে যাচ্ছে নিচে। আজকে শাশুড়ি মা বাজারে যায়নি, তাই ঠাম্মার সঙ্গে গল্প করতে ও নিচে চলে গেল। পূজাটা দিয়ে আনি। হ্যাঁ বাবা,
কি পরিষ্কার করতে দেখো। এখানে এই যে যা যা জামা প্যান্ট ধুয়ে দিয়েছি সব শুকিয়ে গেছে। কি জানি লেগেছে চুলকাচ্ছে। ছেলে তো টিফিন কিনে এনে খেলো, আর আমাদের ওর জন্য নিয়ে এসছো, বাবার জন্য পরোটা নিয়ে এসছো। ও এখন আসেনি খেতে, আর মামুনি একটু পরে খাবে। এই পুজোটা দিয়েছি, পুজোটা দিয়েছি না, পুজোটা দিতে যাবো। ওকে বললাম চাল ধোয়া আছে, তুই ভাতটা বসিয়ে দিবি। গলাটা নিয়ে না আমার এত বিরক্তি লাগে। দেখো আমাদের গাছে ফুল, টগর ফুল। রান্নাঘরে আসলে এক চিন্তা, কি রান্না করব। আজকে শাশুড়ি মা বাজারে যায়নি, বললো যে সেদিন বৌমার বাবা অনেকগুলো মাছ দিয়ে গেছে, বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। সে মাছের মাথা দিয়ে মা কী করবে, সে তো খাওয়া হবে না। আমি এখন এই যে পটলগুলো ভেজে মেয়েটাকে খেতে দিই। ও মেয়েটা খাবে চিংড়ি মাছ, চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ রান্না করব। ছেলে এখন কী খায়, আমাদেরও কী খায়, যেহেতু বাজারে মা যাবে না, কী রান্না করবো সে এক চিন্তা হচ্ছে। চালটা তো স্নান করতে যাওয়ার আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, আর ভাতের জলটাও দেখলাম ফুটে গেছে। আর এইদিকে চালের জলটা আবার রেখে দিই, জানো তো আমি গাছের মধ্যে এই চালের জলগুলো দিই। আর এডিট করার সময় না গলাটার এমন অবস্থা হয়, কোনো সময় গলার আওয়াজটা মোটা, কোনো সময় গলার আওয়াজটা বেশ সুন্দর হয়। তা এই যে চাল দিয়ে দিলাম, আর এখন নিচে যাব চিংড়ি মাছটা আনতে। চিংড়ি মাছগুলো মিডিয়াম সাইজ আছে। তা মামুনি যে সর্ষে বাটা দিয়ে সেদিন করে দিয়েছি সেরকমই খাবে। বলছে মামুনি আমার জন্য সর্ষে বাটা দিয়ে করো, বাবুও খাবে ওই রকম। তো ওই সর্ষেটা বেটে শিলে বাটবো, অল্প একটু সর্ষে তো। চিংড়ি মাছটা এই যে ভাতটা ফুটে, সর্ষে জিরে কাঁচা লঙ্কা দিয়ে করব। কাজু পেস্ট আছে ঘরে, পোস্ত আছে, কিন্তু আমাদের মেয়েটা সেদিন এইভাবে করেছি বলে খুব ভালো খেয়েছে। সেদিন যতবার ভাত খেয়েছে ওই দিয়েই খেয়েছে। আজকেও বলছে মামুনি তুমি সেরকম করো। তাই সেই রকম সাদামাটাটা আবার ছেলে অতটা পছন্দ করে না, কিন্তু থাক মেয়েটা খেতে চেয়েছে, এই জন্য এইরকমভাবেই সর্ষে আর জিরে বাটা দিয়ে করলাম। মশলাটা করতে করতে ভাত হয়ে গেছে, আর যেহেতু অল্প মশলা এই জন্যই শিলে বেটে নিলাম। এই যে চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়েছি, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর আমি যে মশলাটা পেস্ট করেছি সেটা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল, আর সামান্য একটু জল দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে এইভাবেই বসিয়ে দিলাম। নামানোর আগে আবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এই যে এইরকমভাবে করলেই আমাদের মামুনি খুব ভালো খায়। কাজু পেস্ট ছিল, চালমগজ, পোস্ত সমস্ত কিছুই ছিল, কিন্তু মেয়েটা বললো যে সর্ষে বাটা দিয়ে খাবে, ওই জন্য ঠিক আছে ওইরকম খাবে। ওপরে ওরা ডাকাডাকি করছে। সকালে একবার আমি পাম্প ছেড়েছি, মাঝে একবার পাম্প ছাড়া হয়েছে, এখন বাজে 12:15। তার মধ্যে আবার এই 5 মিনিটও হয়নি ছেড়েছে, এবার বলছে দিদি জল নেই। কার ঘর থেকে হু হু করে জল বেরিয়ে যাচ্ছে, আমি বলো কার ঘরে গিয়ে আমি খুঁজবো, আবার পাম্প ছেড়ে দেওয়া হয়েছে। যে অবস্থা না সত্যি, চার ঘর দিয়ে পড়ে যাকে একটু তো আওয়াজ দিতে। ডাল তো হবে, তাই ফ্রিজে ডাল সিদ্ধ ছিল, সেখান থেকে একটুখানি ডাল বের করে নিলাম। আমি নিয়ে যাব এখন একদম টপে, সেইখানে ভাড়াটেদের সব ঘরে মোটামুটি হচ্ছে, দেখি ওদের ওয়াশরুম দিয়ে পড়ে যাচ্ছে কিনা। ছেলেগুলো থাকে না, চাবি দিয়ে গেছে, এই তাণ্ডব। এই আর দোকানে পড়েছে কাস্টমারের ভিড়, আমাদেরও আসতে পারছে না।
এদিকে ওই নিচে তো চিংড়ি মাছের তরকারি বসিয়ে আমি চলে এসেছি ওপরে টপে, কেননা জলটা কোথা থেকে বেরোচ্ছে। এই রুমটার মধ্যে ওরা থাকে না, তা গিয়ে দেখি। প্রথমে আসলাম ছাদের কলটায় যে সেদিক দিয়ে জল বেরোচ্ছে কিনা, দেখলাম যে না, সেখানে সব কিছু ঠিকই আছে। এইবার এই রুমের চাবিটা তো দিয়ে গেছে, এই রুমে তো ওরা থাকে না। দেখি অনেক সময় তো অনেক দিক দিয়ে জল লিকেজ হয়ে বেরিয়ে যায়, সেখান থেকে জল পড়ে যাচ্ছে কিনা। এই ঠাটা পড়া রোদে এসে দেখো না এখানে ঢুকলাম, ঢুকে তো আমার চক্ষু ছানা বড়া। ওরে বাবা, ঘরের কি অবস্থা! আসলে থাকে না তো ওরা। তারপরে আমি চারদিকটা ভালো করে দেখলাম, বাইরের থেকে ওয়াশরুমটা দেখলাম যে না, ওখানে জল লিকেজ হচ্ছে না। কিন্তু আমার মাথা ঘুরিয়ে গেছে, এত পরিমাণে ঘরের কি পরিস্থিতি। কোনো সময় তো আমি এসে ঘরে ঢুকি না, আজকে দরকার বলে দেখো ঘরটার আমার কি অবস্থা করেছে। তা অবশ্য থাকে না আমাদের, ও বলে থাকে না, ছেলে মানুষ, ওরা আর কি করবে। দেখো অবস্থা ঘরের। ছেলে দুটো থাকে তো ওই 15 দিন 16 দিন পর আসে। এই যে আমার বক্স খাটটা এইখানে, তা আমাদের ওকে এটা ভিডিও করে নিয়ে দেখালাম নিচে, আমরা দেখো ঘরে। বলে থাক, কি করা যাবে, ছেলে মেয়েরাই এখন ঘর গুছায় না, ছেলেরা তো ওই রকম আসে, কাজে চলে যায়। তা এই দিকে দুটো এসে দেখি ড্রাম ঘরের ভেতরে, সেই দুটো বের করে নিলাম। আর এখানে জল লিকেজ হচ্ছে না দেখে গেলাম। চাবিটা আবার জায়গা মতো রাখি। আরে বাবা, আমাদের গৃহিণীদের সব থেকেই সামলাতে হয়। এসে নিচে দেখলাম চিংড়ি মাছের তরকারিটা হয়েও গেছে, আমি আবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলাম। ওই যে খালি আর হচ্ছে চাবি ছিল না, ওপরে করে চাবি ওরা দিয়ে যায়। ওই যে পাখা টাকা রয়েছে, আমি ফোন করেছিলাম, তা বললো দিদি ওই যে চাবিটা আমার খেয়াল না। গেছি আমরা, ঘরের কি অবস্থা, জঙ্গল করে রেখেছে। কিন্তু বলো 3 বার সকাল থেকে আমার তো মিটারে বিল দিতে দিতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। কিছুক্ষণ আগে আমি তাকিয়ে দেখি পাম্প চলছে, আবার জল নেই। তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও একটু, যাচ্ছি একটু দাঁড়াও, ডালটা ফোড়ন দিয়ে আস। ওই যে ছেলের ঘরে টিভিটা, নেটের লাইনটা আসছে না, তার লোক এসেছে, দেখি আবার। দেখলে তো একটানা রান্না করতে পারি, এদিকে একবার ছুটি ওইদিকে একবার ছুটি। আবার টিভিটা ছেলের ঘরে দেখতে লোক এসেছে, ছেলে আর ওর বাবা তো নিচে, এবার বৌমা একা ঘরে রয়েছে, ওই জন্য আবার ওখানে গিয়ে একটু দাঁড়ালাম। আর এইখানে উচ্ছে আলু একটু রসুন দিয়ে ভাজা করছি, অল্প তেল দিয়ে। এই ভাজাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, আর মিস্ত্রি দেখে বললো ওই ঘরে টিভির কোনো সমস্যা নেই, নেটের প্রবলেম হচ্ছে। নেটের ওয়াইফাইয়ের তো কানেকশানটা এখানে বসানো আমার রুমে না, বাবুর ছোট রুমে। তারপরে আবার বৌমাদের রুমে একটা ওয়াইফাই কানেকশন করা হয়েছে। এই যে এইবার কি হচ্ছে, এখান থেকে বেডরুমের মধ্যে টিভিটা মাঝে চলছিল, এখন কানেকশন পাচ্ছে না। আবার ওদের খবর দিতে হবে। টিভি মিস্ত্রি চলে গেল, খাওয়া দাওয়া হয়ে গেছে, মোছা হয়ে গেছে। এখন আবার বোতল দুটো ভরে ফ্রিজে রাখি। আর শাশুড়ি মা যে তরকারিটা দিয়েছে তোমাদের আর দেখানো হয়নি। মা আজকে সজনে লাউ আর হচ্ছে ডালের বড়া করে তরকারি দিয়েছে। খেয়ে দিয়ে এখানে বাসন টাসন মেজে রান্নার একটা এখন গরম জল পরে একেবারে সব কিছু ধুয়ে ক্লিন হয়ে গেছে। আর সে তরকারিটা দেখায়নি, চলো। আর হচ্ছে মা মাছের মাথার তরকারি করেছিল। ও আর ছোটো পাঁপড় কিন্তু ভেজেছিলাম ছেলেকে দেওয়ার জন্য, 1 প্যাকেট ভেজেছি, 1 প্যাকেট রয়েছে, এই জন্য কড়াইয়ের মধ্যে একটু তেল রয়েছে, কড়াইটা আর মাজলাম না। এখন দিয়ে একটু রেস্ট নেব। মা ফোন করবে, মা এখন করতে পারে না দুপুরে ফোন, চৈত্রি মাসের বাজার তো, সেলের বাজার। এই তো এই রবিবারই লাস্ট, চৈত্রি মাস আর পুজোর সময় মা রবিবারও ছুটি থাকে না, প্রত্যেক দিনই যায় দোকানে।
সন্ধ্যা পুজো দিয়ে এখন একটু ময়দাটা মেখে নিচ্ছি। 7টা বাজতে 10 মিনিট বাকি, একটু বেরোবো, বৌমা আর আমি একটু বেরোবো, এই জন্য ময়দাটা মেখে রেখে তারপরেই বেরোবো। মেখে রেখে গেলাম। আর পুজোর সন্ধ্যা অনেকক্ষণ আগেই দেওয়া গেছে, ছেলে দোকান বন্ধ করে বেরিয়ে গেল। এখন আমি আর মামনি একটু বেরোচ্ছি। কী করতে বেরোচ্ছি চলো তোমরাও দেখতে পাবে কী করতে বেরোচ্ছি। ওদিকে তালাটা মার আর এটা বন্ধ করে। শাশুড়ি বৌমা ঘুরতে যাচ্ছি। আমাদের এই এলাকাটা যে প্রচণ্ড পরিমাণে যানজট সেটা মোটামুটি যারা এখানে আসবে তারাই বুঝতে পারবে, কেননা হসপিটাল এরিয়া তো, আর 4-5টা বড় হসপিটাল বাজারের সামনেই। তা আমরা এখনও ওই জায়গাটায় পৌঁছাইনি, হাঁটতে হাঁটতে যাচ্ছি। ফুটপাতে যে দোকানগুলো ভালো ভালো মানে দোকান, আর ফুলের দোকানগুলো থেকে এত সুন্দর ফুলের গন্ধ বেরোচ্ছে। তা এদিক দিয়ে যাওয়ার পথে মামুনি আবার বলল কি যে একটু ফুচকা খাবে। আর যে ফুচকাওয়ালা আমার ছেলে রিসেপশনে বসেছিল, ওর ফুচকা আমাদের এখানকার মধ্যে নাম করা। তা ও আবার ফুচকা নিয়ে বসে অটো স্ট্যান্ডের দিকে। তা আমি বললাম ঠিক আছে আগে খেয়ে নে। তা এই বসেছিল আমার ছেলে রিসেপশনে ফুচকা নিয়ে। তা এইখানে দাঁড়িয়ে শাশুড়ি বউ ফুচকা খাবো, এখনো কেনাকাটি করতে যাইনি, এখনো ফুচকা খাবো আমি। বন্ধটা কি ভালো, চল বাটি বুটি ধরি না, কারের দিতে আসে জানি না। তাহলে ইসে কর, মাকে ফোন কথা বলতে হবে। ফুচকা খাওয়া হয়ে গেছে আমাদের, এবার যাচ্ছি বাজারের দিকে। ফুচকা খেতে হাঁটছি পিপের মতো, কটায় পৌঁছাবো তার ঠিক ছাল উঠছে। এখানেও সেল দিয়েছে, চৈত্র সেল। ভাই এই জায়গাটা একদম লোকে ভিড় করে দিয়ে। অবশেষে শাশুড়ি বৌমা শপিং করতে দেখো কোথায় আসলাম, আমাদের এখানকার বাজারে। আসলে সামনেই তো পয়লা বৈশাখ, আর সেদিন গিয়ে মোটামুটি কিনেছি, কিন্তু আমার ছেলেটার জন্য কিছু কেনা হয়নি। ভিডিও করব কি আমাদের হাতে এই যে ফলের জন্য আমরা এসছি, ছেলেটার তো কোনো এই কেমন কাঁপছে না আলোটা। গেঞ্জি নেবো না, শার্ট, ছেলেটার কিছু নেওয়া হয়নি, ছেলেটার শার্ট। আরিনটেগর হসপিটালের অপোজিটে যে বাজারটা সেটাই হচ্ছে আমাদের এখানকার বাজার। তাই এখানে জামা কাপড়ের দোকানও অনেক, তবে গড়িয়াহাটার মতো এইখানে সেই লোকজনের ভিড় ঝাঁকিয়ে পড়ে না, অনেক দোকান ফাঁকাও আছে। আর আমার মামনিকে যত বলি চুল বেঁধে বেরোবি, ও চুল ছেড়ে যে কি পছন্দ করে গরমে, তবুও চুল ছাড়াই রয়েছে, পরে বেঁধেছিল। আর এখানে এসে শার্টগুলো দেখছি, বেশ কটনের অনেক রকম কালেকশন আছে দেখলাম, আর অনেক ধরনের শার্ট আছে। গড়িয়াহাটা তো একটাও মানে আমি ছেলেদের শার্টের দোকান সেরকম দেখিনি, সব মেয়েদের চুড়িদারের কালেকশন, জামা। তা এখানে ভ্যারাইটির শার্ট দেখালো, আমরা তো দেখি কোনটা পছন্দ হয়। সন্তান যতই বড় হয়ে যাক, মায়ের কাছে তো সবসময়ই ছোট, তাই না? তা পয়লা বৈশাখ বলো, তারপরে পুজো বলো, ও যতই নিজেরটা নিজে কিনুক না কেন, আমি না দিলে আমার যেন ভালো লাগে না। তা বারবার বলছে মা শার্ট তো রয়েছে, কেনা হয়েছে, তুমি আনবে না। ওকে ফোন করেছি তাও বারণ করছে। তারপরে আমি বলছি না, এখান থেকে শার্ট নেবই। তারপরে ভিডিও কলিং করে একটা শার্ট মামুনি দেখালো, আমি অবশ্য যেটা পছন্দ করেছি সেটাই ছেলে ওই বললো যে এই শার্টটাই নাও। তা ঠিক আছে, এখান থেকে আবার মামুনি দরদাম করলো। তা না, ছেলেটা একটু কমিয়েছে। আর আমাদের বৌমার একটু পরিচিতি, ওর মামার ছেলেরই বন্ধু। আর এই যে দোকানটা এসছি, এই দোকানটা ওর মামার ছেলে ভাড়া নিয়েছিল, তারপরে ওর মামার ছেলে সেই দোকানটাকে বন্ধ করে তা এই ছেলেটার কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে। তা সেই পরিচিতিতে এখানে এসে বেশ সুবিধাই পেলাম শার্টগুলো। আর শার্টগুলো আজকেই অনেকগুলো শার্ট নিয়ে এসেছে। ও আবার বিল বের করে দেখাচ্ছে যে কাকিমা তোমাদের থেকে বেশি দাম নেব না, কিন্তু না, দেখলাম যে না, শার্টগুলো যা নিয়েছে ঠিকই প্রাইস নিয়েছে, খুব একটা বেশি দাম নেয়নি। আর দেখো অনেক ধরনের শার্টই দেখিয়েছে, অনেক শার্টই আমাদের দেখালো। আর এগুলো কত করে দেখি? হ্যালো।
আচ্ছা আচ্ছা এইখানে এই চওড়া হবে না এই ছাপায়? ঠিক আছে, ভালোই হলো, আমরা আবার আসবো। আমার এখানে আসা হয়, ওর মামার ছেলের ছিল দোকানে, এটা সুমনের, ওর মামার ছেলে। দুজন এখন দোকানের সামনে বসে আছে, গরম লেগে গেছে, কেনাকাটি করতে এসে দোকানে ভিড়। সুমন দেখবে, সুমনের দিদি সুমন ওখানে এসেছে। আমরা এখন বাজারের উপর দিয়ে যাচ্ছি, আমাদের কেনাকাটি হয়ে গেছে। এই যে মামুনির হাতে, আমার হাতে, বাবা কটা বাজারে যাবো এখন? আমার তো ছোটো ছোটো আমার পুরো না, তো ওই রাস্তাটা দিয়ে এদিক দিয়ে ঢুকে, এদিক দিয়ে একটু গেছি বাজারে, এসছি, আর গরম লেগে গেছে, আর এসে গা ধুলাম। আর কি কিনেছি চলো দেখাই তোমাদের। এইখানে যেন আমার না টনসিলের মতো হয়েছে, এই যে জায়গাটা ফুলেছে, গোল হয়ে একদম চাক হয়ে রয়েছে। আচ্ছা কিনেছি, এই যে এখানে সেদিন গড়িয়াহাটা গেছি, ছেলের, আমাদের ওর তো কিছু পাইনি, আনতে পারিনি, তা আজকে ছেলে, আর ওর জন্যই বছরের প্রথম দিন পয়লা বৈশাখে, তখন একটু কিছু মানে ছেলেটা পড়বে না, নতুন আনা হয়েছে, এর আগে দুটো অনলাইনে আনা হয়েছে, তবুও সেইগুলো ওই কিনেছে। এবার আমি তো মা, আমার ছেলেকে একটা কিছু দেবো না, তা ওই জন্যই গেছিলাম বাজারের দিকে, দেখলাম ভালো ভালো কালেকশন। গড়িয়াহাটা নেই, ছেলেদের জামা সেরকম তো সেদিন গেছি নেই, তা নিয়েছি। আর এখানে তো এইগুলো জামা প্যান্ট না, এইগুলো এই যে বলগুলো না হাতে নিয়ে করতে অসুবিধা হচ্ছিল, এগুলো মানে ছিঁড়ে পড়ে যাচ্ছিল। তারপরে জামা কাপড় যার দোকান থেকে নিয়েছি তাকে বলেছি যে একটা বড় পলিথিন দাও। চলো এবার শার্টগুলো দেখাই। ফুচকা খেলাম 10 টাকার মতো, বেশি খেতে পারিনি, এনেছি তো দেখি এদের পছন্দ হলেই হয়। এই যে এই একটা প্রিন্টের শার্ট, একদম সফট কাপড়টা, আমাদের ওর জন্য এনেছি। আর এই একটা শার্ট নিয়ে এসেছি, এইটা নিয়ে এসেছি হচ্ছে আমাদের যে গাড়ি চালায় মানে দাদাটা, ড্রাইভার দাদাটা, ওনার জন্য। কারণ বছরে প্রথমে একটা তো নতুন কাপড় ছেলের বিয়ের সময় দিয়েছিলাম একটা, কিন্তু গাড়ি চালায় তাকে দাদা। এই আর এই হচ্ছে ছেলের জন্য এনেছি একটা শার্ট, আর এই হচ্ছে আমাদের ওর জন্য একটা এনেছি শার্ট। এইটার কাপড়টাও নরম, এটার কাপড়টা একদম মানে দেখো একদম কটনের হলে রংটা থাকে না, যেহেতু সাইজটা এই। আর এটা আমাদেরও একটু চওড়া টাইপের, আর কাপড়টা একদমই সফট। আর এটা ছেলে, আর এগুলোর আর ভাঁজ খুলবো না, এই ছিল, এর জন্যই গিয়েছিলাম। ঠিক আছে বন্ধুরা, এই বাবা কোথাও গরমে যাওয়াও কষ্ট, শীতে যাওয়াও কষ্ট। আজকের ব্লগটা শেষ করছি বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হবে আবার আগামীকাল নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা। এগুলো ভাঁজ করে রেখে দেবো।